আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞানের লেকচার 6 এ সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের রাহাত স্যার। আজকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে অলরেডি লিখে দিয়েছি, যে বিষয়বস্তু তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সম্পদ সমূহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের কৃষি সম্পদ, তারপর হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ এবং বিভিন্ন খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব। এইখান থেকে প্রশ্ন আসে। আমরা জানি অর্থনৈতিক নিয়ে একটা আলোচনা আমাদের ছিল এবং বাংলাদেশের ইপিজেড নিয়ে এর আগের লেকচার আমরা আলোচনা করেছি। এখন আমরা সম্পদ সমূহ নিয়ে আলোচনা করব। বনজ সম্পদ, কৃষি সম্পদ, মৎস্য সম্পদ এবং খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব। তারপর আমরা আন্তর্জাতিক কিছু যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থা নিয়ে এই রিলেটেড কিছু তথ্য তোমাদেরকে দিব এবং যা কিছু পৃথিবীর মধ্যে বৃহত্তম, ক্ষুদ্রতম, গভীরতম টু দা পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই তোমাদের লিখে দিব। এগুলো তোমরা নোট করবে, এগুলো থেকেই কমন আসবে। আর আন্তর্জাতিক, আবারও বলছি, আন্তর্জাতিক নার্সিং শিক্ষার্থীদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, মাত্র অল্প কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এইগুলো, এই লেকচারগুলো তোমরা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এবং লেকচার প্ল্যানে যে বিষয়গুলো তোমাদেরকে বলা হবে সেই বিষয়গুলো তোমরা শুধুমাত্র পড়াশোনা করবে ইনশাআল্লাহ। এইখান থেকে তোমাদের 95% কমন পড়বে আন্তর্জাতিক অংশ। সো আন্তর্জাতিক এত গভীরে গিয়ে পড়াশোনা করার দরকার নেই। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক অবশ্যই বাছাই করে একজন মেন্টর, যিনি শিক্ষক, তোমাকে যেই সাজেশনটা দেয় সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। কিন্তু এখন খেয়াল করে, আমরা আলোচিত কিছু ব্যক্তি এবং তাদের উপাধি এবং তারা কি কোন কোন দেশের জন্য তারা কি জনক বা জাতির জনক আমরা বলে থাকি, এইগুলো আমরা একটু পড়ে ফেলবো। ঠিক আছে? সো আন্তর্জাতিক বিষয় আছে এখানে, পাশাপাশি আমাদের বাংলাদেশ রিলেটেড বিভিন্ন জাতীয় সম্পদ সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনা চলে যাই। বাংলাদেশের সম্পদ সমূহের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব কৃষি সম্পদ নিয়ে। কি নিয়ে? কৃষি সম্পদ। বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে খেয়াল করো, বাংলাদেশের কৃষি সম্পদ অর্থাৎ বাংলাদেশের 80% মানুষ হচ্ছে কৃষি, মানে কৃষিকাজের সাথে জড়িত। 80% মানুষ কৃষিকাজের সাথে জড়িত এবং গ্রামের অধিকাংশ মানুষই। এর মধ্যে বাংলাদেশের কৃষি দিবস কত তারিখ তোমরা কি জানো? বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে পহেলা অগ্রহায়ণ। অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ কৃষি দিবস। কি দিবস? কৃষি দিবস। মনে রাখবে, বাংলাদেশের কৃষি দিবস কত তারিখ? জাতীয় কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। ইংরেজি যদি আসে তাহলে পহেলা নভেম্বর। কত তারিখ? নভেম্বর। পহেলা নভেম্বর বা 15 নভেম্বর এবং পহেলা অগ্রহায়ণ বা 1 অগ্রহায়ণ 1 তারিখ হচ্ছে কৃষি দিবস। এবং বাংলাদেশ কৃষি বা কৃষি প্রধান দেশ এবং শুধুমাত্র নদীমাতৃক দেশ তা বলবো না, আমরা কিন্তু কৃষি প্রধান দেশও বলে থাকি। আচ্ছা, তো বাংলাদেশের কৃষি দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি যেই দ্রব্যটি উৎপন্ন হয় সেটা হচ্ছে ধান, তাই না? ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। এখন খেয়াল করো, এর মধ্যে হচ্ছে আমরা ধান, পাট, চা, চিনি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, কৃষি দ্রব্য নিয়ে আলোচনা করব। এখন এ পর্যন্ত কৃষি শুমারি কত পর্যন্ত হয়? অর্থাৎ পাকিস্তানে 1960 সালে প্রথম কৃষি শুমারি হয়, কিন্তু স্বাধীনতার পর এই পর্যন্ত কৃষি শুমারি হয়। আমরা জানি জনসংখ্যা ও গৃহগণনা মানে জনশুমারি যেটাকে বলে থাকি, এইটা কিন্তু মোট বাংলাদেশে এই পর্যন্ত 6 বার হয়। আর কৃষি শুমারি মূলত 5 বার হয়। অর্থাৎ কৃষি শুমারি অর্থাৎ কৃষি রিলেটেড যে শুমারি হয় সেটা হচ্ছে মোট 5 বার। কতবার? মোট 5 বার। মোট 5 বার হয়। কতবার? 5 বার হয়। স্বাধীনতার পরে মোট 5 বার কৃষি শুমারি হয় এবং প্রথম হয় 1977 সালে। প্রথম কৃষি শুমারি হয় কত তারিখ? 1977 এবং সর্বশেষ 2019 সাল। 2019 সাল, এই দুইটা সাল মনে রাখবে। খেয়াল করো, বাংলাদেশ কৃষি শুমারি হয় মোট 5 বার। যদি মনে করে স্বাধীনতার পূর্বে পাকিস্তান শাসনামল থেকে মোট পাকিস্তান শাসন 1960 সালে প্রথমবার হয়, ওইটা লাগবে না, এটা ইম্পর্টেন্ট না। তোমরা যে কৃষি শুমারি প্রথমবার হয় 1977 এবং সর্বশেষ হয় 2019 সালে কৃষি শুমারি হয়, এইটা একটু খেয়াল করবে। তারপর যদি দেখি আমরা যে কৃষি রিলেটেড বাংলাদেশে প্রথম স্বর্ণা সার আবিষ্কার করেন কে? তিনি যদি কে আবিষ্কার করেন? আমরা জানি বাংলাদেশে যেমন স্বর্ণা সার এবং এমন একটা সার বা স্বর্ণা একটি সারের জাতের কথা বলছে, এবং সৈয়দ আব্দুল খালেক স্বর্ণা সার আবিষ্কার করেন কে? স্বর্ণা সার আবিষ্কার করেন কে? সৈয়দ আব্দুল্লাহ খালেক। সৈয়দ আব্দুল খালেক। খেয়াল করো, সৈয়দ আব্দুল খালেক স্বর্ণ সার কি করেন? আবিষ্কার করেন। সৈয়দ আব্দুল খালেক। আমরা স্বর্ণ সার আবিষ্কার করেন কে? সৈয়দ আব্দুল খালেক। ওকে,
তো কৃষি শুমারি নিয়ে যেহেতু আলোচনা করতে, কৃষি শুমারি শেষ করলাম। কৃষি রিলেটেড যে সকল তথ্য, বাংলাদেশে কৃষিতে যে পুরস্কারটা দেওয়া হয় এটা মূলত বঙ্গবন্ধু পুরস্কার। তাহলে কৃষিতে কৃষিতে যে পুরস্কার এটা হচ্ছে বঙ্গবন্ধু পুরস্কার। বঙ্গবন্ধু পুরস্কার বঙ্গবন্ধু পুরস্কার দেওয়া হয় কৃষিতে, বা বৃক্ষরোপণে দেওয়া হয় কোন পুরস্কার? বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণে বঙ্গবন্ধু যদি পরীক্ষা আসে, কৃষিতে কোন পুরস্কার? বঙ্গবন্ধু পুরস্কার নাকি প্রধানমন্ত্রী পুরস্কার নাকি রাষ্ট্রপতি পুরস্কার, এরকম কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো বৃক্ষরোপণে দেওয়া হয় প্রধানমন্ত্রী পুরস্কার। তাহলে প্রধানমন্ত্রী পুরস্কার দেয় বৃক্ষরোপণে। আবার শিল্পে তাহলে শিল্পে দেওয়া হয় রাষ্ট্রপতি পুরস্কার। কি পুরস্কার? রাষ্ট্রপতি পুরস্কার। খেয়াল রাখবে, কৃষিতে দেওয়া হয় বঙ্গবন্ধু পুরস্কার, আর বৃক্ষরোপণে দেওয়া হয় প্রধানমন্ত্রী পুরস্কার, শিল্পে দেওয়া হয় রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, সো বাংলাদেশে কৃষিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কৃষকরা মূলত দুই ধরনের ফসল ফলায় থাকে, তাই না? একটা হচ্ছে রবি ফসল, আরেকটা হচ্ছে, একটাকে বলা হয় রবি, এবং আরেকটা হচ্ছে যেটা গ্রীষ্মকালে যেটা উৎপন্ন হয় গ্রীষ্মকালে, এটা হলো খরিফ। কি বলতেছি আমরা? খরিফ। তাহলে খরিফ ফসল, রবি ফসল যেটা, এটা হচ্ছে শীতকালে। কি কালে? শীতকালে। আর গ্রীষ্মকালে হচ্ছে খরিফ ফসল। কি বলবো? খরিফ মূলত হচ্ছে কখন? গ্রীষ্মকালীন ফসল। খরিফ ফসল হচ্ছে গ্রীষ্মকালীন ফসল। এই যে কথাগুলো বলতেছি খেয়াল করো, রবি ফসল হচ্ছে শীতকালীন ফসল, আর খরিফ ফসল হচ্ছে গ্রীষ্মকালীন ফসল। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো প্রায় সময় কৃষি রিলেটেড প্রশ্নগুলো কিন্তু চলে আসে। আচ্ছা, সো কৃষির সাথে যদি আরো রিলেটেড কিছু তথ্য কিন্তু আমাদের রয়েছে, যে বাংলাদেশে একমাত্র বৃহত্তম কৃষি খামার হচ্ছে ঝিনাইদহে। কোথায় রয়েছে? ঝিনাইদহে বৃহত্তম কৃষি খামার। দত্তকনগর, ঝিনাইদহে বাংলাদেশের বৃহত্তম কৃষি খামারটার নাম হচ্ছে ঝিনাইদহে দত্তকনগর। ঝিনাইদহের কোথায়? দত্তকনগর। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার। বাংলাদেশের বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক একটা প্রতিষ্ঠান রয়েছে, বিএডিসি। কি? বিএডিসি একটি নামে প্রতিষ্ঠান রয়েছে, বীজ উৎপাদন এবং সংরক্ষণ। বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচার এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নাম কি? বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটার নাম কি বললাম? বিএডিসি, সংক্ষেপে বলা হয় কি? বিএডিসি। পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? তিনি হচ্ছেন মাকসুদুল আলম। আমরা পাট নিয়ে আলাদা আলোচনা করব। মাকসুদুল আলম এই তিনি পাটের জীবন রহস্য উন্মোচন করেন। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয়, এটা কোথায় অবস্থিত? ময়মনসিংহে। এবং বাংলাদেশের কৃষি রিলেটেড যত ধরনের বীজ উৎপাদন গবেষণা কেন্দ্র, এটা কিন্তু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রয়েছে। এই হচ্ছে যে কৃষি রিলেটেড। তো কৃষির মধ্যে আরেকটা পণ্য রয়েছে, সেই পণ্যটা হচ্ছে পাট নিয়ে আমরা আলোচনা করব। সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে। আমরা পাট, ধান এগুলো নিয়ে আলোচনা করি। একটু খেয়াল করো, পাট বাংলাদেশের কৃষি সম্পদের মধ্যে অন্যতম একটা হচ্ছে পাট। সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। কেন বলা হয়? পাট। এবং বাংলাদেশে পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। পাট উৎপাদনে, তাহলে খেয়াল করো তোমরা, পাট উৎপাদনে বাংলাদেশ পাট উৎপাদনে বাংলাদেশ কত? দ্বিতীয়। পাট উৎপাদনে দ্বিতীয়। তাহলে ভারত কি? ভারত প্রথম। দেখো, পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, বাট রপ্তানিতে প্রথম। রপ্তানিতে প্রথম, এই কথাটা মনে রাখবে। বাংলাদেশ সোনালী আঁশের দেশ, অর্থাৎ পাট উৎপাদনে বাংলাদেশ কত বললাম? দ্বিতীয়, বাট পাট রপ্তানিতে কি বললাম? প্রথম। পাট রপ্তানিতে বাংলাদেশ কত? প্রথম। এইটা তোমরা একটু মনে রাখবে। পাটের জীবন রহস্য উন্মোচন করে। বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোথায়? ফরিদপুরে। কোথায়? ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত, পাট উৎপাদন ডান্ডি নামে খ্যাত, প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হলেও বাংলাদেশে পৃথিবীর মধ্যে বাংলাদেশ পাট উৎপাদনের দ্বিতীয় এবং সোনালী আসে বাংলাদেশের সবচেয়ে কোন জেলাটায় ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় এবং প্রাচ্যে ডান্ডি নামে খ্যাত কিন্তু নারায়ণগঞ্জকে বলা হয়। এই ডান্ডি অঞ্চলটা মূলত ইংল্যান্ডের একটা অঞ্চল। এই ডান্ডি অঞ্চলটা যেটা পাট শিল্পের জন্য খুবই বিখ্যাত, এই জন্য প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জে, যেখানে শিল্প প্রধান অঞ্চল হচ্ছে পাটের জন্য নারায়ণগঞ্জ, এই জন্য এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে। এবং সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোথায়? ফরিদপুরে। এই কথাটা কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পাটের জিনুম আবিষ্কার করেন কে? পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? একটা হচ্ছে পাটের, খেয়াল করো, পাটের জিনুম আবিষ্কার করেন কে? এরপর হচ্ছে যে পাটের জুটন আবিষ্কার করেন কে? জুটন, দুইটা আবিষ্কারকের নাম ভালো করে মনে রাখবে। পাটের জিনুম আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। নাম কি? ডক্টর মাকসুদুল আলম। মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম হচ্ছে পাটের জিনোম আবিষ্কার করেন, অথবা পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? ডক্টর মাকসুদুল আলম। বা পাটের জুটন আবিষ্কার করেন, অর্থাৎ 70%, এখানে দেখো 70%, এইখানে জুটন মূলত একটা হচ্ছে কাপড় বা একটা বস্ত্র বোঝাচ্ছে, যেখানে হচ্ছে দুইটার সংমিশ্রণ, অর্থাৎ তুলা এবং পাটের সংমিশ্রণে জুটনটা আবিষ্কার করেছেন। কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন সিদ্দিকুল্লাহ। নাম কি? ডক্টর সিদ্দিকুল্লাহ। তাহলে পাটের জিনোম আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম, এবং তিনি কিন্তু গবেষণা করে পাটের জীবন রহস্য উন্মোচন করেন। পাটের জুটন আবিষ্কার করেন হচ্ছেন কে? সিদ্দিকুল্লাহ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। দুইটা নাম মনে রাখবে, জুটন সিদ্দিকুল্লাহ, জিনোম ডক্টর মাকসুদুল আলম। জিনোম মাকসুদুল আলম, জুটন সিদ্দিকুল্লাহ, এই দুটা নাম খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো পাট নিয়ে হচ্ছে এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। এরপর আমরা আসি পাটের পরে ধান নিয়ে যদি একটু আলোচনা করি। পাটের পরে যদি বলি বাংলাদেশের অন্যতম কৃষি পণ্যের মধ্যে রয়েছে ধান। বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি পণ্য হচ্ছে ধান, তাই না? আচ্ছা, ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়? ময়মনসিংহে। কোথায়? ময়মনসিংহে বেশি উৎপাদিত হয়, তাই না? ময়মনসিংহে বেশি উৎপাদিত হয়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? ময়মনসিংহ। কিন্তু বাংলাদেশের শস্যের ভান্ডার নামে খ্যাত কিন্তু বরিশাল। শস্যের ভান্ডার নামে খ্যাত কোনটি? শস্যের ভান্ডার নামে খ্যাত বরিশাল। কোনটাকে বলা হচ্ছে? বরিশাল, বা প্রাচ্যের ভেনিস নামে খ্যাত এই বরিশালকে। খেয়াল করো, বাংলাদেশের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কিন্তু কোথায়? ঠাকুরগাঁও। কিন্তু বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় দিনাজপুরকে। এখন শস্যের ভান্ডার বা বরিশালকে বলা হলেও সবচেয়ে বেশি যে জেলাতে সবচেয়ে বেশি কি ধান উৎপাদন হয় সেটা হচ্ছে ময়মনসিংহে। কোথায়? ময়মনসিংহে। এই বিষয়টা কিন্তু মনে রাখবে। সো ধানের মধ্যে আউশ, আমন, বোরো ধান আছে, এই রিলেটেড প্রশ্ন তোমাদের আসে না। তোমরা যেটা মনে রাখবে যে ব্রি-ধান 33 হচ্ছে মঙ্গা এলাকার জন্য। ব্রি-ধান 33 একটা জাত রয়েছে ধানের জাত, ব্রি-33। এই যে এটা হচ্ছে মঙ্গা এলাকার জন্য। মঙ্গা এলাকা হচ্ছে উত্তরবঙ্গের যে এলাকাগুলো রয়েছে যেখানে খরা সহিষ্ণু, এই অঞ্চলগুলোর জন্য ব্রি-ধান 33। এটা মনে রাখবে তোমরা, এইটা একটু নোট করে ফেলো। ব্রি-ধান 33 মঙ্গা এলাকার জন্য একটি বীজ। ইয়াটা মনে রাখবে একটু। এখন দেখো, বন্যা পরবর্তী যে এলাকার জন্য উপযোগী যে ব্রি-ধান 46, তাই না? বা 46, যেটা ব্রি-ধান 46 বন্যা এলাকার জন্য। এইটা মনে রাখবে, বন্যা এলাকার পরবর্তী বন্যা এলাকার জন্য। সো মঙ্গা এলাকার জন্য যে ব্রি-ধান 33, ব্রি-ধান 46 হচ্ছে কত? কোন এলাকা? বন্যা পরবর্তী এলাকার জন্য চাষাবাদের জন্য উপযোগী একটা ধানের জাত। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের কৃষি সম্পদের মধ্যে পাট গেল, ধান গেল, এখন ধানের পরে যে তথ্যটা মনে রাখবো আমরা। আচ্ছা, আরেকটা তথ্য দিই, ধান উৎপাদনে কিন্তু বাংলাদেশ তৃতীয়। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ কততম বললাম? তৃতীয়। তাহলে প্রথম কোন দেশটি আছে? চীন আছে। ধান উৎপাদনে একটু বলে ফেলি, ধান উৎপাদনে একটু দাগিয়ে ফেলবা। ধান উৎপাদনে বিশ্বে প্রথম দেশ, ধান উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বে প্রথম যে দেশটি, এই দেশটির নাম হচ্ছে চীন। মনে রাখবে, চীন। কিন্তু বাংলাদেশ হচ্ছে কত বিশ্বে? বাংলাদেশ
বিশ্বে বাংলাদেশ হচ্ছে তৃতীয়। এটা কি বললাম, কি নিয়ে বলছি বলো তো? এটা অবশ্যই ধান উৎপাদনে বলেছি, যে ধান উৎপাদনে বিশ্বের প্রথম ধান উৎপাদন এবং রপ্তানি উভয় প্রথম যে দেশটি, দেশটি যে চীন, এবং বিশ্বে বাংলাদেশ হচ্ছে তৃতীয় অবস্থান করতেছে। কততম? তৃতীয় অবস্থানে করতে বিশ্বে ধান উৎপাদনের। বুঝতে পারছো, আমরা মাছে ভাতে বাঙালি বলি, এই জন্য বলি যে আমরা কিন্তু ধান এত এত উৎপাদন করি, এরপরেও হচ্ছে বাঙালি কি করে, আমাদের কিন্তু আরো রপ্তানি করতে হয়। অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে তৃতীয় দেশ মানে কি, অনেক রপ্তানি করে, কিন্তু আমাদের জনসংখ্যা বেশি বিদায় আমাদের আরো কি করতে, বিদেশ থেকে রপ্তানি করতে হয়। বিশেষ করে চীন থেকে আমাদের রপ্তানি করতে হয়, অন্যান্য দেশগুলোতে ভারত থেকে আমাদের ধান রপ্তানি করতে হয়, তাই না? ধান বা বিভিন্ন চাল রপ্তানি করতে হয়। আচ্ছা, একটি জনসংখ্যা বহুল দেশে চিন্তা ভাবনা করতে অনেক কিছু, যার ফলে উৎপাদনের দিক দিয়ে প্রথম দিক দিয়ে থাকলেও আমরা কি করি, যেমন পাট আমরা এতটা কাজে লাগাই না, উন্নত বিশ্বগুলো পাটের ব্যবহার নিয়ে তারা বিভিন্ন ভাবে তারা বিভিন্ন বিষয় মানে কাজে লাগিয়ে থাকে তাদের কাঁচামাল হিসেবে। বাট বাংলাদেশে ওই রকম পরিবেশ নাই। বাট বাংলাদেশের উৎপাদনে কি আছে, বাংলাদেশ উৎপাদনের দ্বিতীয় অবস্থান থাকলেও রপ্তানিতে পাট সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে বাংলাদেশ। খেয়াল করো, এরপর যেটা পড়বো আমরা, আমাদের আরেকটা কৃষি দ্রব্য, সেটা হচ্ছে চা নিয়ে, গুরুত্বপূর্ণ খুবই। চা, এটা হচ্ছে চা, তামাক, তারপর হচ্ছে এগুলো অর্থকরী ফসল, কিন্তু পাট এগুলো অর্থকরী ফসল এবং এগুলো কৃষি রিলেটেড। সো আমরা কৃষি নিয়ে কিন্তু পাট, ধান এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব চা নিয়ে। বাংলাদেশে প্রথম 1857 সালে, কত সালে? 1857 সালে সিলেটের মালনী ছড়ায়, সিলেটের মালনী ছড়ায় প্রথম, সিলেটের মালনী ছড়ায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের উৎপাদন শুরু হয়। কোথায়? সিলেটের মালনী ছড়ায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের উৎপাদন শুরু হয়। মনে রাখবে, বাংলাদেশ চা উৎপাদনে, অর্থাৎ বাংলাদেশে বিশ্বে চা উৎপাদনে বাংলাদেশ কিন্তু সপ্তম অবস্থানে রয়েছে। কততম বললাম? সপ্তম। এটা আপডেট হতে পারে, দেখা যাচ্ছে আপ ডাউন হয়। এবং বাংলাদেশ সবচেয়ে বেশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে থাকে। কোথায়? সংযুক্ত আরব আমিরাতে। বা এই চা এবং চিনি দুইটাই কিন্তু কি শব্দ বলতো? চা চিনি, চা এবং চিনি দুইটাই কিন্তু অবশ্যই বাংলাদেশি শব্দ না, জাপানিও না, এটা হচ্ছে চীন শব্দ। চা এবং চিনি দুইটা হচ্ছে চীনা শব্দ। কি শব্দ? চীনা শব্দ, চা এবং চিনি। এবং এই চা এবং চিনি, এবং চীন দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোথায়? চীনে উৎপাদন হয়। উৎপাদন বেশি হয় কোথায় বলতো? চীনে। উৎপাদন বেশি চীনে। বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপাদনে হয় চীনে। এবং চীনে সবচেয়ে বেশি চা উৎপাদিত হওয়ার জন্য বিশ্ব উৎপাদনের দিক দিয়ে বিশ্বের প্রথম, এবং রপ্তানিতেও কোন দেশ রয়েছে? চীন। কিন্তু বাংলাদেশে উৎপাদন এবং রপ্তানির দিক দিয়েও উৎপাদনের দিক দিয়ে মূলত হচ্ছে সপ্তম অবস্থানে রয়েছে চায়ের দিক দিয়ে। খেয়াল করো, সো বিশ্বে চায়ের যেমন খুবই কদর রয়েছে, এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে চায়ের দেশ বলা হয়ে থাকে, বা চায়ের যেখানে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের মৌলভীবাজারে। একটু আসতেছি আমরা। এরপরে বলি চায়ের দেশ, বা দুটি কুড়ি মানে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট, তাই না? চায়ের দেশ, গানের দেশ সিলেট বলতে থাকি, তাই তো? আচ্ছা, সো আমরা প্রথম সিলেটের মালনী ছড়ায় কি হয়? বাণিজ্যিক ভিত্তিতে চায়ের উৎপাদন করা হয়। আচ্ছা, এটা আমরা গেল। এখন আমরা আসি, মোট চা বাগান কতটি রয়েছে বাংলাদেশে? 168টি। আগে ছিল 167টি। বর্তমান পঞ্চগড়ে আরেকটি চা বাগানের সন্ধান পাওয়া গেছে এবং উৎপাদন শুরু হয়েছে। তো বর্তমান চা বাগানের সংখ্যা হচ্ছে 168টি। এর মধ্যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। মৌলভীবাজার। তাহলে মৌলভীবাজারে চা বাগানের সংখ্যা রয়েছে 92টি। কয়টি? 92টি চা বাগান রয়েছে। বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা 168টি। মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে প্রায় 92টি। এখন আমরা আসি চা নিয়ে যদি বলি, বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায়, চা বোর্ড কোথায়, এবং চা নিলাম কেন্দ্র কোথায় রয়েছে, চা জাদুঘর কোথায় রয়েছে, এই প্রশ্নগুলো একটু শিখে ফেলি আমরা। খেয়াল করো, বাংলাদেশের চা বোর্ড, বাংলাদেশে একটি মাত্র চা বোর্ড আছে। কি? একটি মাত্র চা বোর্ড। এই বোর্ডটা কোথায়? চট্টগ্রাম। বাংলাদেশের একটি মাত্র চা বোর্ড, এটা কোথাও বলছে? চট্টগ্রাম। চা নিলাম কেন্দ্র, নিলাম কেন্দ্র, বাংলাদেশের চা নিলাম কেন্দ্র 3টি। কয়টি? 3টি। সিলেট, পঞ্চগড় এবং চট্টগ্রামে। খেয়াল করো, চা গবেষণা কেন্দ্র, চা
চা গবেষণা কেন্দ্র কোথায়? বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গলে। কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল মৌলভীবাজার চা গবেষণা কেন্দ্র। এবং এই চা গবেষণা কেন্দ্র যেমন যেখানে, সেখানে কিন্তু জাদুঘর অবস্থিত। চা জাদুঘর। চা জাদুঘরে কি থাকবে? জাদুঘরে কি থাকে? আমরা জানি প্রত্নতাত্ত্বিক কোনো বিষয় থাকে জাদুঘরে, তাই না? যেটা প্রায় অধরা রয়ে গেছে এমন কিছু সংস্কৃতিকে আমরা রাখি। তো চার মধ্যে অনেক চা রয়েছে, বিভিন্ন ধরনের অর্গানিক চা। যেমন অর্গানিক চা কোথায় পাওয়া যায়? বাংলাদেশের পঞ্চগড়ে অর্গানিক চা পাওয়া যায়। এরকম কিছু আগেকার মানুষ কিভাবে চা ব্যবহার করতো, চা রিলেটেড, চা কিভাবে উৎপাদন হয়েছে, এই রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু এই চা জাদুঘরে রাখা হয়েছে। এবং চা সম্পর্কিত যত তথ্য রয়েছে এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন চায়ের জাত, বিভিন্ন চা কিভাবে উৎপাদন হয়, এটার বিভিন্ন বিষয়গুলো কিন্তু চা জাদুঘরে আছে। আচ্ছা, যাই হোক, তো চা গবেষণা কেন্দ্র এবং জাদুঘর কোথায় বললাম? শ্রীমঙ্গল। এটা মনে রাখবে। চা নিলাম কেন্দ্র 3টি, বাট বাংলাদেশের চা বোর্ড হচ্ছে কোথায়? চট্টগ্রামে অবস্থিত। এই চা নিয়ে যত তথ্য অলরেডি তোমাদের দিয়ে দিচ্ছি। এখন আমাদের অন্যতম অর্থকরী ফসল চা শেষ করলাম, বাংলাদেশের কৃষি সম্পদ মোটামুটি শেষ। সো এখন কিছু তোমাদের লেকচার প্ল্যানে কিন্তু কিছু বিভিন্ন জাত আছে, কৃষির কিছু জাত, কৃষির জাত। যেমন কৃষির কিছু জাত মনে রাখবা, যেমন বর্ণালী, বর্ণালী শুভ্রা, তাই না? শুভ্রা, বর্ণালী শুভ্রা। তারপর রয়েছে মুহর, উত্তরণ, মুহর এবং উত্তরণ। এগুলো হচ্ছে ভুট্টার জাত। এগুলো কিসের জাত? ভুট্টার জাত। এই কয়েকটা জাতি মনে রাখলে হবে। ভুট্টার জাত কোনগুলো? বর্ণালী, শুভ্রা, মুহর এবং উত্তরণ ভুট্টার জাত। দুইটা জাত মনে রাখবে, একটা হচ্ছে যমুনা, একটা হচ্ছে যমুনা আর একটা হচ্ছে পদ্মা। খেয়াল করো, পরীক্ষায় কিন্তু এভাবে আসে। যমুনা নদী ছাড়া আর কিসের জাত বলো তো দেখি? এটা অবশ্যই এটা মরিচের জাত। কিসের জাত? মরিচ, মরিচের জাত। তাহলে যমুনা নদী ছাড়া কিসের জাত? মরিচের জাতের নাম। পদ্মা নদী ছাড়া তরমুজের জাতের নাম হচ্ছে তরমুজ। তরমুজ একটা কৃষি দ্রব্য রয়েছে, তরমুজ, ঠিক আছে? সো পদ্মা হচ্ছে তরমুজের জাত, হচ্ছে পদ্মা। তো নদী ছাড়া কিসের জাত? পদ্মা, তরমুজের জাত। নদী ছাড়া কিসের জাত? যমুনা, এটা হচ্ছে মরিচের জাত। আর শুভ্রা, বর্ণালী, মোহর, উত্তরণ এগুলি তোমাদের নার্সিং পরীক্ষা আসে। এই 3-4টা মনে রাখবে। এটা ভুট্টার জাত, যমুনা, পদ্মা, তরমুজ আর মরিচের ব্যতিক্রম। আর কিচ্ছু মনে রাখা লাগবে না। বাকিগুলা কলা তো জানো, অগ্নেশ্বরী, বীরজব, অমৃত সাগর, অমৃতলাল, এই সেই অনেকগুলা, মোহনচাঁদ, চম্পা, প্রভুরি, ঠিক না? এগুলো তো আমরা সবাই জানি। এগুলো কলার জাত, ধানের জাত, আর কিচ্ছু লাগবে না। সো বাংলাদেশের যে সকল জাত রয়েছে, কৃষি দ্রব্য রিলেটেড যে সকল জাতগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে। তারপর আমাদের লেকচার প্ল্যানে রয়েছে যে বাংলাদেশের বিভিন্ন প্রাণীর জাতের উপনাম বলতেছে। যেমন কি বলতেছে? যে হোয়াইট, হোয়াইট গোল্ড বলা হয় কোনগুলোকে, তাই না? বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে। তারপর হচ্ছে কুষ্টিয়া গ্রেট, কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত কোনটি? কুষ্টিয়া গ্রেট, তাই না? হোয়াইট, হোয়াইট, তারপর হোয়াইট গোল্ড। তারপর হচ্ছে ব্ল্যাক টাইগার নামে পরিচিত, তাই না? ব্ল্যাক, ব্ল্যাক টাইগার, ব্ল্যাক টাইগার। এটাকে গলদা চিংড়িকে বলা হয়, গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি, ব্ল্যাকটা। আর হোয়াইট, হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়ে থাকে মূলত হচ্ছে চিংড়িকে। কি বলা হয়? চিংড়িকে বলা হয়। যে কোনো চিংড়িকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়। মনে রাখবো, হোয়াইট গোল্ড বলা হয় কোনটাকে? চিংড়িকে। আর কুষ্টিয়া গ্রেট নামে বলা হচ্ছে একমাত্র যে এক প্রকার ছাগলের চামড়া, বাংলাদেশের যে ছাগলের চামড়া রয়েছে, এই ছাগলের চামড়া অর্থাৎ কালো জাতের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে, এগুলোকে কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত। কি নামে? কুষ্টিয়া গ্রেট, অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া, ব্ল্যাক, ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া, ছাগলের চামড়া, চামড়া। অর্থাৎ বিদেশে কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া খুবই জনপ্রিয়। এটাকে কি বলা হয়? কুষ্টিয়া গ্রেট। হোয়াইট গোল্ড বলা হয় চিংড়ি সম্পদকে, এবং ব্ল্যাক টাইগার নামে হচ্ছে গলদা চিংড়িকে বলা হয় ব্ল্যাক টাইগার বলা হয়ে থাকে। সো কৃষি সম্পদ মোটামুটি আমাদের শেষ। আমরা এখন চলে যাব বাংলাদেশের আরো কিছু কৃষি রিলেটেড কিছু সংস্থা তোমাদের লেকচার প্ল্যানে রয়েছে। সংস্থাগুলো যদি একটু দেখি, এর মধ্যে সব সংস্থা পড়তে হবে না, কয়েকটা কৃষি রিলেটেড কিছু সংস্থা রয়েছে, তোমরা একটু মনে রাখবা। যে বাংলাদেশের জয়দেবপুর, গাজীপুরে কি আছে? জয়দেবপুর, গাজীপুরে হচ্ছে বাংলাদেশের বাড়ি, BARI, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? জয়দেবপুর, গাজীপুরে।
জয়দেবপুর, জয়দেবপুর, জয়দেবপুর গাজীপুর। কোথায়? জয়দেবপুর গাজীপুর। আচ্ছা, জয়দেবপুর গাজীপুরে বাংলাদেশের কি অবস্থিত রয়েছে? এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। কোথায় অবস্থিত? জয়দেবপুর গাজীপুরে। ওকে, এইটা তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, আন্তর্জাতিক যেটাকে ইরি বলে থাকে, আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি, ইরি রাইস রিসার্চ ইনস্টিটিউট আন্তর্জাতিক, এটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। কোথায়? ম্যানিলা, 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 ম্যানিলা। এটা কিন্তু মনে রাখবে, ম্যানিলাতে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। কোথায়? ম্যানিলাতে। এই এর মধ্যে হচ্ছে জয়দেবপুর হচ্ছে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, জয়দেবপুর গাজীপুর। আরেকটা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহে একটা রয়েছে, তাই না? তারপর হচ্ছে শার্ক এগ্রিকালচার ইনস্টিটিউট সেন্টারটা হচ্ছে কোথায়? ফার্মগেট, ঢাকা। কিন্তু শার্ক এগ্রিকালচার যে ইনস্টিটিউটটা রয়েছে এইটা তোমরা মনে হচ্ছে। চা গবেষণা তো বললাম। বাংলাদেশের রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কোথায়? রেশম হচ্ছে রাজশাহী। আমরা জানি রাজশাহীতে সবচেয়ে বেশি কি উৎপাদন হয়? রাজশাহী, রেশম চাষ হয়, তাই না? রাজশাহী। সো রাজশাহীকে সিল্ক, এই জন্য সিল্ক কি বলা হয়? সিল্ক সিটি নামে খ্যাত এই রাজশাহী, এবং সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয়ে থাকে, তাই না? আচ্ছা, সো এই রেশম উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী, এবং রেশম গবেষণা কেন্দ্রটা কোথায় অবস্থিত? এই রাজশাহীতে অবস্থিত। এরপরে আমরা বিভিন্ন সংস্থা পড়লাম। কোন জেলায় সবচেয়ে বেশি? শীর্ষ জেলার মধ্যে যেমন বাংলাদেশের সবচেয়ে আলু উৎপাদন হয় সবচেয়ে বেশি কোথায়? মুন্সিগঞ্জে। বাংলাদেশের ধান উৎপাদন হয় ময়মনসিংহে। গম উৎপাদনের জন্য শীর্ষে অবস্থান রয়েছে কোথায়? বাংলাদেশ সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ঠাকুরগাঁওয়ে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখবে। চা উৎপাদন হয় মৌলভীবাজারে। তামাক উৎপাদন হয় কুষ্টিয়া। আমরা জানি কুষ্টিয়ার 26টি গ্রামকে অর্থাৎ গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত, এবং এটাকে কি বলা হয়ে থাকে? গোল্ডেন ভিলেজ নামে খ্যাত। কি নামে খ্যাত বললাম? গোল্ডেন ভিলেজ নামে খ্যাত, একটু মনে রাখবে। এবং বাংলাদেশের সবিন লক্ষ্মীপুরে তুলা, তুলা উৎপাদনের বিখ্যাত ঝিনাইদহ। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি চুলা কোথায় উৎপাদন হয়? ঝিনাইদহে। কোথায়? যশোরে, যশোর নাকি ঝিনাইদহে? ঝিনাইদহে, ঠিক আছে। তুল উৎপাদনের বিখ্যাত। পাট উৎপাদন হয় ফরিদপুরে, গম উৎপাদন হয় ঠাকুরগাঁওয়ে, ধান উৎপাদন হয় ময়মনসিংহে, আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে। এই তথ্যগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু সহজভাবে আসে। সো একটু মনে রাখবে এবং নোট করে ফেলবে কোথায় কোনটি বেশি উৎপাদিত হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের আসে। এরপর আমরা গবেষণা কেন্দ্রের মধ্যে হচ্ছে ডাল গবেষণা কেন্দ্র কোথায়, তারপর ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায়, একটু পরে নিবে তোমরা। আমরা জানি বন গবেষণা কেন্দ্র বাংলাদেশের চট্টগ্রামে। তারপর হচ্ছে যেখানে হচ্ছে চা গবেষণা কেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গলে। তারপর হচ্ছে পাট গবেষণা কেন্দ্র মানিক মিয়া অ্যাভিনিউ রোড, ঢাকা। এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। আমরা পরবর্তীতে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদ। কি নিয়ে পড়বো আমরা? বনজ